হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় ক্যাসেলের ভেতরের একটি দৃশ্য। সেখানে আমাদের এমসি ঘুম থেকে উঠছে। উঠেই সে পাশে তাকায় এবং দেখে রোজ সেখানে আছে। রোজ বলে, তুমি উঠে গেছো? তুমি তো অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলে। যারা লাস্ট চ্যাপ্টার দেখেছে তারা জানে আমরা তাদের ঠিক সেই অবস্থাতেই পাই। হঠাৎ করেই আমাদের এমসি খুব ভয় পেয়ে যায় এবং বলে, তুমি এখানে কি করছো? তুমি এখানে কিভাবে এলে? আমি আমি এখানে কিভাবে পৌঁছালাম? আরে আরে, এভাবে কি হলো? তুমি এখানে কি করছো? এরপর এমসি বলে, আমার শরীর এত ব্যথা করছে কেন? কাল রাতে কি আমি খুব বেশি পরিশ্রম করে ফেলেছিলাম? হাত পা শরীরের সব জায়গায় ব্যথা করছে, এমনকি পায়ের আঙুলের ওপরের চামড়াতেও ব্যথা। এত ব্যথা কেন হচ্ছে? তখন রোজ বলে, আচ্ছা, তাহলে তোমার কি কাল রাতের কোনো স্মৃতিই নেই? কাল রাতে কি কি করেছিলে, আমাদের সাথে কি হয়েছিল, কিছুই মনে নেই? এমসি অবাক হয়ে বলে, কি কি হয়েছিল? রোজ আবার বলে, তোমার কিছুই মনে নেই? এটা তোমার ভুলে যাওয়া উচিত ছিল না ড্র্যাগন স্লেয়ার। কাল রাতে তুমি কি করেছিলে সেটা তো মনে রাখা উচিত ছিল। এরপর আমাদের রোজের শরীর দেখানো হয়। তার শরীরের নানা জায়গায় হিকি রয়েছে। হিকি কি না জানলে গুগল করে দেখে নিতে পারো। এমসি অবাক হয়ে বলে, এতগুলো হিকি কি দিয়েছে? এটা তো আমি হতে পারি না। আমি তো কিছুই করিনি। আমার তো কিছুই মনে নেই যে আমি এমন কিছু করেছি। সব কিছু দেখে এমসি পুরোপুরি শকড হয়ে যায়। তার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। এটা কিভাবে হলো? আমি তো এসব করিনি, এটা অসম্ভব। ঠিক তখনই হঠাৎ করে তার পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে। গত রাতে সে কি করেছিল, কিভাবে সে রোজের লেজ নিয়ে খেলছিল, সব কিছু একে একে মনে পড়তে থাকে। এমসি ভাবে, আমি কি সত্যিই এতটা কিছু করে ফেলেছি? শিট, আমি তো এতটা কিছু করতে চাইনি। তাহলে এসব কিভাবে হয়ে গেল? হঠাৎ সে খুব জোরে চিৎকার করে বলে, না! পুরো ক্যাসেলে সেই আওয়াজ প্রতিধ্বনিত হয়। এই দৃশ্যের কারণে এমসি ভীষণ রেগে যায়, কারণ রোজের সামনে তার ভীষণ অপমান হয়ে গেছে। তখন রোজ তাকে বলে, ঠিক আছে, তাহলে এখন তো তোমার সব মনে পড়েছে। কাল রাতে তুমি কি করেছিলে? তুমি তো নিজেই আমার কাছে ভিক্ষে চেয়েছিলে, আর আমি সেটা মেনে নিয়েছিলাম। আসলে বলতে গেলে রোজও তো এতে কিছুটা আনন্দ পেয়েছিল। গল্পে ফিরে আসি। এরপর এমসি কানে হাত দিয়ে বলে, সত্যি বলতে আমি এভাবে কিছু করতে চাইনি। এটা সবই সেই ওষুধটার সাইড এফেক্টের কারণে হয়েছে। শেষবার আমি যে ওষুধটা খেয়েছিলাম সেটার কারণেই এসব হয়েছে। যদি আমি ওটা না খেতাম তাহলে এসব কিছুই করতে হতো না। কিন্তু আমি ওটা খেলাম কেন? সে মাথায় হাত দিয়ে ভাবে, আমার খুব খারাপ লাগছে। কেউ আমাকে সাহায্যও করতে পারছে না। এটা শুধু একবারের জন্যই হয়েছে, শেষবার। এরপর আমি আর কখনো এমন করব না। এভাবে আর থাকব না, কারণ এতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে রোজ তখন এমসির নকল করা শুরু করে আর বলে, ওয়াইফ ওয়াইফ ওয়াইফ। এমসি খুব অবাক হয়ে জোরে বলে, রোজ, এটা বন্ধ করো। আমাকে বারবার এভাবে উস্কিও না। আমি এসব শুনবো না। তুমি এমনভাবে কথা বলছো বলেই আমি তোমার কথা শুনছি না। দয়া করে এমন করো না। এরপর এমসি মনে মনে ভাবতে ভাবতে শার্ট পরতে থাকে। সে ভাবে, আসলে ড্র্যাগন গ্রেটার ফোর্স নামের যে ওষুধটা ছিল সেটা বইয়ে লেখা ছিল। এটা শরীরকে হিল করে দেয়। আর রোজ যে টেকনিকটা শিখেছিল সে আমাকে লেসনে সেটা শিখিয়েছিল। তার সাহায্যেই আমি ওষুধটা পুরোপুরি প্রস্তুত করেছিলাম। কিন্তু এর তো এমন কোনো সাইড এফেক্ট হওয়ার কথা ছিল না। এমসি ভাবে, আমি কখনোই আশা করিনি যে এই ড্রাগের কোনো সাইড এফেক্ট থাকবে। আমার মনে হয়েছিল এটা শুধু মানুষকে সুস্থ করবে। যদি ড্রাগনের ওপরের প্রভাব বেশি হয় তাহলে মানুষদের ওপর তো তেমন কিছু হওয়ার কথা নয়। কিন্তু এটা যে এতটা ভয়ঙ্কর হবে, এত খারাপ প্রভাব পড়বে, আমি ভাবতেই পারিনি যে এমন কিছু হতে পারে। তখন আমাদের এমসি রোজকে বলে, আমাকে ক্ষমা করে দাও। আমার মনে হয় কাল রাতে আমি একটু বেশি দূর পর্যন্ত চলে গিয়েছিলাম। আমার সেটা করা উচিত হয়নি। যদি তোমার কোনো কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিও। রোজ বলে, ইটস ওকে, কোনো ব্যাপার না, এমনটা কখনো কখনো হয়। এটা শুনে এমসি খুশি হয়ে যায়। তারপর সে বলে, এখন তো তুমি বুঝতেই পারছো যে আমি একদম ঠিক আছি, আমার হেলথ অনেক ভালো, আর আমি এখন পুরোপুরি হেলদি। তাই পরের বার আমাকে এটা বলবে না যে আমি এসবের জন্য যথেষ্ট ভালো নই। আমি অনেক স্ট্রং, আর আমি এসব কথা খুব সিরিয়াসলি নিই। এখন আমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী। যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে আবার এসো, আমি দেখিয়ে দিতে পারি আমি এখন কতটা স্ট্রং। রোজ চুপচাপ সব শুনছিল। হঠাৎ সে এমসির দিকে তাকিয়ে কাছে চলে আসে। এমসি বলে, তুমি এখানে কেন এলে? তোমার কি চাই? রোজ কাছে এসে বলে, কাল রাতের তোমার পারফরম্যান্স ড্র্যাগন স্লেয়ার, সেটা সত্যিই খুব ভালো ছিল। সেটা দেখে আমারও অনেক ভালো লেগেছে। আমি চাই ভবিষ্যতেও তুমি এমনই পারফরম্যান্স দেখাবে এবং আমাকে এমনই আনন্দ দেবে।
এই কথা বলে সে তার মুখ ধরে ফেলে। এমসি বলে, তুমি কি আমাকে কোনো সার্ভিস সেন্টার মনে করছো? আমি কি শুধু তোমার সার্ভিস দেওয়ার জন্য আছি? আমি মানুষ, তোমার মতো ড্রাগন নই, আর আমি তোমার মতো এত লম্বা সময় বাঁচবও না, তাই এভাবে আমাকে ব্যবহার করা বন্ধ করো। রোজ বলে, তাহলে কি আমি কি তোমার নামই বদলে দেব? এরপর রোজ আবার বলে, তুমি তো বেঁচে আছো, তাই ভাবছিলাম তোমার কোনো ইচ্ছা থাকলে আমি সেটা পূরণ করব। বলো, তোমার কি ইচ্ছা? এমসি বলে, আমি আসলে কিছু ভাবিনি, কিন্তু তুমি যখন জিজ্ঞেসই করছো তাহলে বলি। আমি চাই তুমি আমার সাম্রাজ্যের ভেতরে কাউকে পাঠাও আমার মাস্টার আর তার স্ত্রী এখনও বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা জানার জন্য। তুমি কি এটা খোঁজ নিতে পারবে? সিলভার ড্রাগন বলে, আমরা সাধারণত গুপ্তচর বৃত্তি করি না, তবে তুমি যদি নিজে সেখানে যেতে চাও যেতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু পালানোর চেষ্টা করো না। যদি পালানোর চেষ্টা করো আমি তোমাকে জীবিতই খেয়ে ফেলব। এমসি বলে, ঠিক আছে, আমাকে সেখানে যেতে দেওয়ার জন্য ধন্যবাদ। তারপর সে আবার বলে, ভবিষ্যতেও এভাবেই আমাকে সাহায্য করো। এরপর আমাদের দেখানো হয় সিলভার ড্রাগন ক্যাসেলের গার্ডেন। সেখানে এমসি আর রোজের মেয়ে মিউ একসাথে পড়াশুনো করছে। কিছুক্ষণ পর এমসি ঘুমিয়ে পড়ে। মিউ বলে, ড্যাড, আপনি কি অসুস্থ? এমসি উঠে বলে, না না, আমি অসুস্থ নই। কে বলেছে আমি অসুস্থ? রোজ বলে, দেখো ড্যাড, মা আমাকে বলেছেন আপনার আগেরবার একটা ভুল ওষুধ খেয়েছিলেন, আর তখন আপনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। মা আমাকে বলেছেন আপনার দেখাশোনা করতে, আর যদি আপনি বেশি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনাকে তার কাছে নিয়ে যেতে। এমসি মনে মনে ভাবে, ওই ইভিল ড্রাগন এসব একটা বাচ্চাকে কিভাবে বলতে পারে? সে তো মা, এভাবে বাচ্চার সামনে এসব বলা উচিত না। ঠিক তখন এমসির মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। মিউ বলে, ড্যাড এখনও পুরোপুরি সুস্থ হননি, হয়তো ওষুধটা কাজ করেনি বা ডোজ কম ছিল। বেশি নিলে কি তাহলে ড্যাড বেঁচে যেতেন? এমসি বলে, মিউ, আমি ঠিক আছি, এত প্রশ্ন করো না। মিউ বলে, ড্যাড, আপনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আপনি কিভাবে বলছেন আপনি ঠিক আছেন? সে এমসিকে ধরে বলে, ড্যাড, মিউ আপনাকে সাহায্য করবে, আপনি যেখানে যেতে চান মিউ আপনাকে নিয়ে যাবে, আমি আপনাকে মরতে দেব না, প্লিজ মরবেন না। এমসি বলে, চিন্তা করো না, ড্যাড ঠিক আছেন। তারপর এমসি ভাবে, এটা নিশ্চিত রোজের মেয়ে। অনুভূতিগুলো আলাদা হলেও মিলটা একদম একই। সে মিউয়ের মাথায় হাত বুলিয়ে বলে, ড্যাড তোমার জন্য একটা নতুন খেলনা বানাবে। মিউ খুশি হয়ে বলে, নতুন খেলনা? মিউ খেলনা খুব ভালোবাসে, আপনি আনলে আমি অপেক্ষা করব। এমসি একটা রুবিক্স কিউব বানাতে শুরু করে আর মিউকে বুঝিয়ে দেয় কিভাবে ঘুরিয়ে ঠিক করতে হয়। মিউ বলে, ঠিক আছে ড্যাড। এমসি মনে মনে ভাবে, এটা মেকানিক্যাল প্রিন্সিপালের ওপর কাজ করে, একাডেমিতে এটা ও শিখবে। এরপর রাতের দৃশ্য আসে। নর মিউয়ের রুমে আসে, সেখানে একটি খেলনা রাখা ছিল আর তাতে লেখা, টয় ফর নর, ফাইন্ড আ ওয়ে টু রিস্টোর ইট। নর বলে, বোকা, আমার এসব বাচ্চাদের খেলনায় আগ্রহ নেই। তবুও সে খেলনাটা তুলে নেয়। মিউ বিছানার নিচে লুকিয়ে বলে, বোনটা অনেক দিন ধরে অদ্ভুত আচরণ করছে, আজ আমি খুঁজেই বের করব। সে একটি বাক্স খুঁজে পায়, ভেতরে থাকে রুবিক্স কিউব, একটি পাথর আর লিওনের নোট। মিউ ভাবে সবকিছুই ড্যাডের সাথে জড়িত। ঠিক তখন নর এসে জিনিসগুলো কেড়ে নেয়, মিউকে বেঁধে ফেলে আর বলে, আর কখনো এই বাক্স দেখবে না। এভাবেই এই চ্যাপ্টার শেষ হয়।